দেখুন, পরিষদীয় সংসদীয় দলে ভাঙন আগেই ধরেছে। এবার সর্বদল বৈঠকেও ব্রাত্য কালীঘাট তৃণমূল। আবার দিল্লিতে গিয়ে বিদ্রোহী ব্লককে সমর্থনের সম্মতি জানিয়ে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দেখুন, রাজপাট হারিয়ে তৃণমূল এখন হীনবল, তবু দাপটে খামতি নেই জাহাঙ্গীর বাহিনীর। থানায় হামলার চেষ্টা বানচাল করে দিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই ছবিও এই আলোচনায় আপনাদের সামনে রাখবো, জানিয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু শুরুতে আসুন আপনাদের দেখায় যে বিধানসভায় আজকে সর্বদল বৈঠক ছিল, কিন্তু সেখানে ডাকই পেল না কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক। বিধানসভার যে সর্বদল বৈঠক, সেখানে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজেইউপি সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখব। এখন এটা ওনার ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত মত নিয়ে আমার কিছু বলার নেই। নিয়ম নীতি মেনে আমরা আমাদের যারা সমর্থন জানিয়েছিলেন তারা ফিজিক্যালি হাজির হয়েছিলেন প্রায় 98%। তারপরেও অনেকে সমর্থন জানিয়েছেন, তারা ব্যক্তিগতভাবে এসে তারা চিঠি আলাদা করে জমা দিয়েছেন ফিজিক্যালি দেখা করে। এরপরেও যারা চিঠি দেবেন তারা ফিজিক্যালি দেখা করে আসবেন। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট করলেই তো আর বাইরে বাইট দেওয়ার এত মানে বিষয় থাকে না আর কি। ফ্লোরে টেস্ট হয়ে যাক, ফ্লোরে টেস্ট হয়ে গেলেই গোটাটা হয়ে যাবে যে কে কোন দিকে আছেন, কোন দিকে কতজন আছেন, কোথায় ডবল ডিজিট আছে কি ডবল ডিজিটেরও কম আছে, এগুলো তো ফ্লোর টেস্ট হলেই দেখতে পাওয়া যাবে। আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, বহুবার বলেছি। আপনার যদি মানে স্মৃতি ভ্রংশ হয়ে থাকে তাহলে আবারও আমি বলছি যে আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। এখন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল আমরা, তার সঙ্গে সিম্বল, এগুলো মানে এই প্রশ্নের কোনো সারবত্তা নেই। আর কাল কি হবে কাল দেখা যাবে, এখন কি করে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে পথ দেখাবার জন্যে আগেও বলেছি, এখনও বলছি। এখানে 2/3 বেশি বিধায়ক এবং প্রতিদিন সংখ্যাটা বাড়ছে। যারা প্রথম দিন সশরীরে গেছিলেন, তারপরেও একাধিক বিধায়ক ব্যক্তিগতভাবে স্পিকার, মাননীয় স্পিকারের কাছে গিয়ে তারা তাদের সমর্থনের চিঠি দিয়েছেন। এরপরেও বাকি যারা আছেন তারাও তেমনি ফিজিক্যালি যাবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা ডাক পেয়েছিলেন এবং একটা চ্যালেঞ্জ কার্যত ছুড়ে দিলেন যে কে কার সঙ্গে আছে তার জন্য ফ্লোর টেস্ট হয়ে যাক। কিন্তু আজকে যে সর্বদল বৈঠক ছিল তা নিয়ে কি বলছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী, দেখুন একবার। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে হয়। ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে না। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। নাম সংক্রান্ত বিষয় ইত্যাদি নোটিফিকেশন এবং ঋতব্রত বাবুর কাছ থেকে আপনারা বাদবাকিটা শুনে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্যই সরাসরি সম্প্রচারে আপনারা দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করছেন যে একটা ফ্লোর টেস্ট হয়ে যাক। আদৌ তারা, অর্থাৎ উল্টো দিকে কালীঘাট তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি যেটা বলছেন যে আদৌ তারা ডাবল ডিজিট আছে কিনা। আমি বলছি তাহলে এই মুহূর্তে পরিষদীয় রাজনীতিতে ঠিক কোন জায়গায় কতটা গুরুত্ব এই কালীঘাট তৃণমূল কংগ্রেসের আছে? তারা কি শুধু তাহলে কালীঘাটেই সীমাবদ্ধ? কি মনে হচ্ছে রবীন্দ্রনাথ বাবু? না, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, বিরোধী দলের কোন ফ্যাকশন বুঝবার জন্যে পরিষদীয় দলের মানে সেখানে কোনো ফ্লোর টেস্ট আজ পর্যন্ত ভারতের সংসদীয় ইতিহাসে কখনো হয়নি, সেটা হওয়ার কথাও নয়। কিন্তু এটা পরিষ্কার যে শৈজালের মধ্যে যে বিরাট একটা গণ্ডগোল হয়ে গেছে, তাতে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম হারিয়ে গেছে। অন্যদিকে তৃণমূলের পরিষদীয় দলের যিনি নেতা হিসেবে এখন স্বীকৃত হয়েছে যে ঋতব্রত, তিনি তার হাতে নিশ্চিতভাবেই
64 উনি বলছেন, 60 জনের কথা তো সই হিসেবে দেখিয়ে 64 না, গতকাল বলেছেন 65 হয়ে গেছে। 65 হয়ে গেছে। কারণ তার আগে আমরা দেখিয়েছি দর্শকদের যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের বৈঠক হয়েছে। হ্যাঁ, এবং তাকে স্পিকার মেনে নিয়েছেন। সুতরাং এই মুহূর্তে তারা তৃণমূলের পরিষদীয় দল রিপ্রেজেন্ট করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কোন পজিশনে আছেন এটা তো এখন আর তারা যতক্ষণ পর্যন্ত সাংগঠনিক দলের সিম্বল নিয়ে কোর্টে কেস হয়ে বা ইলেকশন কমিশন তাদেরকে দিচ্ছে কিছু একটা ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো বলার কোনো জায়গাই নেই যে শোভনদেব চট্টোপাধ্যায়ের কোনো একটা অবস্থান আছে। তিনি এদের সঙ্গেই তাকে ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে যদি স্পিকার এদেরকেই তৃণমূলের পরিষদীয় দল বলে স্বীকার করে নেয়, মানে ঋতব্রত ফ্যাকশনকে যদি স্বীকার করে নেয়, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়ের আলাদা করে ব্যক্তিগত কোনো অবস্থান থাকতে পারে না। তাহলে তিনি তাদের মধ্যেই আছেন, এদের মধ্যেই আছেন, ধরে নিতে হবে। এবং এটা যে যথাযথ সেটা পরিষ্কার। তার কারণ হচ্ছে যে 2/3 মেজরিটি নিয়ে এবং তাদেরকে স্পিকারের রেকগনিশন নিয়ে তারা এসছে এবং একেবারে বিরোধী দলনেতার সম্মতি পর্যন্ত জানিয়েছেন। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, দেখুন কালীঘাট তৃণমূলের সঙ্গে যতজন তৃণমূল বিধায়ক এই মুহূর্তে সংখ্যাটা 15, তার অন্যতম হচ্ছেন কুণাল ঘোষ। আজকের এই সর্বদল বৈঠকে কালীঘাট তৃণমূলের ডাক না পাওয়া নিয়ে তিনি কি বলছেন একবার শুনুন। শোভনদেব চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না। কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। দেখুন, এর থেকে তো একটা বিষয় পরিষ্কার, সর্বদল বৈঠকে কালীঘাট তৃণমূলের ডাক না পাওয়া নিয়ে পরিষদীয় রাজনীতিতে আরও গুরুত্বহীন হয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল। স্বপন দা, লাভ হচ্ছে আপনাদের? লাভ আর লোকসান কি? এ তো পরিষদীয় রাজনীতিতে যেটা ঘটার সেটা ঘটছে। প্রথম কথাটা হচ্ছে বিরোধী দলনেতা কে হবে, পরিষদীয় দলনেতা কে হবে, সেটা পরিষদীয় দলনেতা সংখ্যাগরিষ্ঠ বিধায়করা যাকে সমর্থন করবে তিনি হবেন। তো সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত দুর্বল হবে তত তো বিজেপির লাভ। না, মমতা বন্দ্যোপাধ্যায় যত দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দল আর থাকলে তো তারপর তো দুর্বল হবেন। দলই নেই তো ওনার দুর্বল হওয়ার কী প্রসঙ্গ আসছে? তৃণমূল দল আর নেই। তৃণমূল দল তো এখন তৃণমূল কংগ্রেস মমতাবাদী হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস মমতাবাদীতে এখন তো যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন এখন আমরা 65, বাকি 15 জনের কজন এখন তৃণমূল কংগ্রেস মমতাবাদীতে আছে সেটা তো তৃণমূল কংগ্রেসও জানে না। একটু আগে আপনি দেখছিলেন কুণালবাবু বলছিলেন, কুণালবাবু নিজেও জানেন না তাদের সঙ্গে কজন আছে। তো যার জন্য তো ওনাকে একটা ওই হাওয়া খবর ওনাকে দিতে হলো, কেন ডাকা হয়নি এইসব কথা উনি বলতে গেলেন। প্রথম কথাটা হচ্ছে এটা স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সংখ্যা নিয়ে তিনি প্রমাণ করেছেন যে এতজন আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের 80 জনের মধ্যে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাকে তাদের নেতা মেনেছে। উনি সেটাকে গুণে দেখেছেন, কাউন্ট করেছেন, সই মিলিয়েছেন, দেখেছেন সব ঠিক আছে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে যে চিঠিটা দিয়ে, যে সই স্বাক্ষরগুলো দিয়ে স্পিকারের কাছে পাঠানো হয়েছিল, যাদের নাম দেওয়া হয়েছিল তারাই বলছে আমরা সই করলাম না, আমরা উপস্থিতি ছিলাম না। সই জালিয়াতি, এবং শুধু তাই নয়, যারা সই করেছেন এই অভিযোগ পর্যন্ত এসেছে যে ব্যাকডেটে সই করানো হয়েছে। দেবনারায়ণ সরকার, কত সুখ ছিল হয়ে গেল দুঃখ, কত বান্ধব হয়েছে বিমুখ, রবীন্দ্রনাথের সেই পুরস্কার কবিতা না। কিন্তু কেন হল প্রশ্নটা হচ্ছে, আমার আবার মনে পড়ছে শেক্সপিয়ারের কিং জনে ফিলিপ দি বাস্টার্ড, তিনি পুরনো, তার মানে কিং লন্ডনের যিনি ছিলেন কিং ছিলেন, কিং রিচার্ড, তার জারজ পুত্র, তিনি সব থেকে বেশি সৎ ছিলেন। একসময় ইংল্যান্ডে প্রচণ্ডভাবে ওই মানে পাপাচার তৈরি হলো। তিনি একসময় বলেছিলেন, গেইন বি মাই লর্ড ফর আই উইল ওয়ার্শিপ দি। লাভ চাই, সম্পদ চাই, তুমি আমার প্রভু হও, আমি তোমাকে আরাধনা করব। কারণটা কিছু, কোন ধরনের সম্পদ? কেউ সম্পদ বাঁচাতে ব্যস্ত সম্পদ, আর কেউ সম্পদ গেইনের জন্য সম্পদ। আমি তো আগেও বলেছি, এখানে যে কাজটা আরম্ভ হয়েছিল এই কসবায় দালান বাহানা হচ্ছিল,
এখন স্টপ। না না, আমি মূল প্রশ্ন থেকে আপনি সরে যাচ্ছেন। আমি বলছি, আমি স্পষ্ট, যদি বিধানসভার 80 জন তৃণমূল বিধায়কদের মধ্যে সিংহভাগ তারা বৈঠক করে একজনকে বিরোধী দলনেতা, ডেপুটি লিডার, চিফ হুইপ ঠিক করলেন, সেখানে রেকগনিশন দিলেন স্পিকার, আমি বলছি তারপরে কালীঘাট তৃণমূলের আদৌ কি ডাক পাওয়ার কোনো প্রশ্ন ছিল? মূল কাজ হচ্ছে সরকারের চাপ দেওয়া, চাপ দিয়ে এদেরকে প্রলোভন দেওয়া। তুমি আসলে ভালো, আপনাকে আমি না আসলে তোমাদের আপনি জান না দেবনা, আমার দরকার নেই, জান না, ভেঙে খান খান জান না করছে। আপনি। কারণ সবাই মানুষ জানে, প্রশ্ন হচ্ছে এটা বলে কোনো লাভ, বললাম না গেইন বি বাই মর। আমি বলছি অতীতকে ভুলে যাচ্ছেন দেবনারায়ণদা। গত 15 বছরে বিরোধীদের কিভাবে ভাঙিয়েছে তৃণমূল কংগ্রেস, কোনো পদত্যাগ না করিয়ে তৃণমূল কংগ্রেস এইভাবে, সেটা কংগ্রেস হতে পারে, লেফট হতে পারে, বিরোধীদের ভাঙানোর নজির তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে দেবনারায়ণ সরকার বলতে গেলে পুরনো কথাগুলো সমানভাবে টেনে আনতে হবে। হ্যাঁ, আমি এইখানে দর্শকদের একবার দেখাবো হুমায়ুন কবির কি বলছেন। এখানে সর্বদলীয় মিটিং হলো, হাউস চলবে 18 তারিখ থেকে। তো সর্বদলীয় মিটিংয়ে 25 জন সদস্য, সরকারি দল, বিরোধী দল, সবাইকে নিয়ে মিটিং হলো। বিজনেস অ্যাডভাইজারি কমিটি, সেটাও অনেককেই গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এটা তো একটা গণতন্ত্রের হওয়া উচিত, কিন্তু যেটা বিগত দিনে সপ্তাদশ বিধানসভায় এর কোনো লক্ষণ ছিল না। আমি বলছি প্রদীপদা, এর আগে সর্বদলীয় বৈঠক হোক বা প্রশাসনিক বৈঠক হোক, কটার ক্ষেত্রে বিরোধীরা গুরুত্ব পেয়েছে? এই পালা বদলের পর যে ছবিগুলো ধারাবাহিকভাবে আমরা দেখছি, বাজেট অধিবেশন শুরু হতে চলেছে 18 তারিখ, তার আগে সর্বদল বৈঠকে সমস্ত বিদ্রোহী ব্লকের বিরোধীদের প্রত্যেককে ডাকা হচ্ছে, যে ছবিটা প্রশাসনিক বৈঠকেও দেখা যাচ্ছে। এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক ছবি হওয়া উচিত, যেটা গত 15 বছরে কবার দেখা গিয়েছে। সেটা আরও বেশি করে আমরা বুঝতে পারছি, তার কারণ যারা বিরোধী হিসেবে জিতেছে, কাউন্সিলর হোক বা বিরোধী দল করছেন, তারা যে উপস্থিত হচ্ছেন এই মিটিংগুলোতে, সেটা আরও বেশি করে বৈধতা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধীদের কোনো পরিসর দেননি। ফলে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের এই যে কার্যকারিতা, বিরোধীদের সুযোগ না দেওয়া, সেটা নিয়ে যে দলের মধ্যে অনেকে বিক্ষুব্ধ ছিলেন, সেটা আজকে যখন তারা উপস্থিত হচ্ছেন সরকারের ডাকে বিরোধী হয়েও, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেস দলের পরিষদীয় দলনেতা, এইখানে আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেননি, তাহলে কেন উনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিচ্ছেন? একটা, আমি তো মনে করি হুমায়ুন কবির, যাকে এক্সপেল করে দেওয়া হয়েছিল, তিনি নতুন দল করেছেন, নতুন দল খুলে নতুনভাবে নিজে রয়েছেন স্বাধীনভাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন একটা অপশান আছে, যেমন আমরা এনসিপিআই-এ দেখলাম যে বিদ্রোহীরা মার্চ করে গেলেন, তারা হয় তৃণমূল কংগ্রেসে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কারণ তৃণমূল কংগ্রেস এখন একটা সংস্কৃতির নাম, যে সংস্কৃতি, যে প্রজাতি হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত। কিন্তু প্রদীপদা, এটা খেয়াল রাখতে হবে, এই পুরোটার সঙ্গে সই জালিয়াতির বিষয়টা জড়িয়ে রয়েছে। এই বলে আপনি সই- জানেন না যে বিরোধী দলনেতা যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে ঠিক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে পাঠালেন, আদপে কতজন সেই বৈঠকে উপস্থিত ছিলেন, কতজন তাদের কনসেন্ট দিয়েছিলেন? তো সেটাই আমি বলছি, যে সই জালিয়াতির মতো গুরুতর অভিযোগ করছেন এবং সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তাহলে তাকে কি করে এখনো পরামর্শদাতা চাইছেন? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন, ততক্ষণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা সম্মান জানার কোনো প্রয়োজন নেই। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন একেবারে একটা ডুবন্ত জাহাজ, উবে যাওয়া একটা দল, এমন একটা সংস্কৃতি, এর নামটা যতক্ষণ থাকবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যদি উন্নয়নের কাজে সামিল হতে চান সরকারের সাথে গঠনমূলক সমালোচনা করে, তাহলে তৃণমূল কংগ্রেসের নাম থেকে তাদের সরে যেতে হবে, কারণ এই নামটা মানেই হচ্ছে একটা স্বৈরচারী ফ্যাসিবাদী একটা নাম, দুর্নীতির সাথে আমি জড়িত প্রদীপ একটা নাম। চট্টোপাধ্যায়কে থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তের একটা বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে এবার লুকআউট সার্কুলার জারি হলো। গ্রেফতারি পরোয়ানা আগেই মেদিনীপুর আদালত জারি করেছিল, আপনারা জানেন। এরপর সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হলো। জমি জালিয়াতি মামলায় এখনো খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালানো আটকাতে সিআইডির তরফে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বন্দর থেকে শুরু করে এয়ারপোর্ট, সব জায়গায় এই লুকআউট নোটিশ পাঠালো সিআইডি।
এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ তল্লাশির পরেও খোঁজ পাওয়া যায়নি, তারপর মেদিনীপুর আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা, অ্যারেস্ট ওয়ারেন্ট, এবার সিআইডি এলওসি অর্থাৎ লুকআউট সার্কুলার জারি করলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট দেবেন এই নিয়ে। পার্থ, দেখো, তুমি দেখেছিলে যে গত শনিবার দিন সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান হয় এবং তার পরবর্তীকালে সুমিত রায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এবারে কিন্তু সুমিত রায়ের বিরুদ্ধে হচ্ছে লুক আউট সার্কুলার জারি হলো, অর্থাৎ যাতে কোনো রকমভাবে সুমিত রায় দেশ ছেড়ে না পালাতে পারে তার জন্য কিন্তু এই লুক আউট সার্কুলার সেটা ইস্যু হলো। এবং পশ্চিমবঙ্গ সিআইডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিআইডির উদ্যোগে এই লুক আউট সার্কুলার সেটা জারি করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে। এবং যে বিষয়টা তারা অনুমান করছিলেন যে সুমিত রায়ের খোঁজে যখন তল্লাশি হচ্ছে, সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ এসছে তার পরিপ্রেক্ষিতে সুমিত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রেই হচ্ছে একেবারে সিআইডির উদ্যোগে অর্থাৎ পশ্চিমবঙ্গ সিআইডির উদ্যোগে কিন্তু এই লুক আউট সার্কুলার সেটা কিন্তু জারি করা হলো সুমিত রায়ের বিরুদ্ধে। এবং অর্থাৎ যে বিমানবন্দর বা সমুদ্র অভিবাসন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু এই যে লুক আউট সার্কুলার যেটা সুমিত রায়ের বিরুদ্ধে জারি হয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য এই লুক আউট সার্কুলার সেটা ওয়েস্ট বেঙ্গল সিআইডির তরফ থেকে জারি করে এই বিভিন্ন যে জায়গা থেকে পালানোর পথ রয়েছে, দেশ ছাড়ার পথ রয়েছে, সেই জায়গা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত তারা অনুমান করছেন সুমিত রায় দেশ ছেড়ে পালাতে পারেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর এবং সেই জায়গা থেকে কিন্তু এই এলওসি জারি হলো সুমিত রায়ের বিরুদ্ধে। একেবারে এই যখন এই খবর আপনাদের দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ একেবারে চলছে ভবানী ভবনে। পরপর 3 দিন 3টে সংস্থা বা সিআইডি এবং কেন্দ্রীয় এজেন্সি 3টি মামলা জিজ্ঞাসাবাদ করছে, তার মধ্যে শীর্ষদুদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হলো। যাকে গ্রেপ্তারের একদম পরোয়ানা হয়ে যায়, সেখানে পরোয়ানাতে তাকে যদি না পাওয়া যায় সেই জায়গাতে লুকআউট নোটিশ হচ্ছে সব জায়গাতে, স্টেশন, বিমানবন্দর, বন্দর, প্রত্যেকটা জায়গাতে নোটিশ পড়বে যে এই ছবি দিয়ে নোটিশ, যে এই ছবির এই মানুষটি যাতে কোনো জায়গায় কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে যাতে খবর আসে, সেটাই হচ্ছে লুকআউট নোটিশ। ওনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে এবং পিএ যা কাজ করেছেন আজকে শালবনী থানার জন্য শুধু নয়, সারা রাজ্যের জায়গা থেকে যাতে বাইরে কোথাও না যেতে পারেন, বাংলার বাইরে, সেখানে লুকআউট নোটিশ জারি হয়েছে। আজকে যেখানে পাওয়া যাবে ওনাকে। আর একটু আগে যেটা কথা হচ্ছিল, প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে উস্কানি ভাষণ মামলায় ডেকে পাঠানো হয়েছিল, 12টা নাগাদ এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়েছেন। ঠিক কি হলো জিজ্ঞাসাবাদ পর্বে জানবো। 2 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং হিন্দল দে। প্রায় 6.5 ঘন্টা পার্থ জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি জানতে চাইলো সিআইডি? দেখো, সিআইডি সূত্রে যেমনটা জানতে পারছি যে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। তার মধ্যে এই যে মামলাটি হয় সেটা হচ্ছে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হচ্ছে তুমি জানো যে 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 6:25 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন। অর্থাৎ প্রায় আজকে 6.5 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হলো। এবং এক্ষেত্রে যে বিষয়টা কী জানতে চাওয়া হতে পারে, যেমনটা সিআইডি সূত্রে খবর, সেটা হচ্ছে যে এই যে মামলাটি যখন সিআইডি গ্রহণ করে সেই জায়গা থেকে যখন এফআইআর হয়, বেশ কিছু প্রশ্ন তাদের কাছে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন ডিজে মন্তব্য, এবং এই যে ডিজে মন্তব্য তিনি যেটা করেছিলেন, অভিযোগকারী যেটা অভিযোগ করেছিলেন যে সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যারা বিরোধীরা রয়েছেন বা জনমানবের মধ্যে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল এই বক্তব্য থেকে, যে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। অর্থাৎ তিনি যে এই বক্তব্য, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম যে বক্তব্য রেখেছে, সেখানে কিন্তু যে তারা মনে করছেন যে ভয় ভীতি বিভিন্ন মানুষের মধ্যে একটা কিন্তু ল অ্যান্ড অর্ডার সমস্যা সেইটা হতে পারে। এবং এক্ষেত্রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এরকম মন্তব্য করেছে সেটা কী কারণে, সেই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এই মন্তব্য করার পিছনে উদ্দেশ্য কী ছিল, এই মন্তব্য করলে যে এরকম ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা হতে পারে, তারপরেও কেন এরা মন্তব্য করা হয়েছিল, এইরকম একাধিক বিষয় জানতে চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এই যে জিজ্ঞাসাবাদ করা হলো, একাধিক বিষয় জানতে চাওয়া হলো, কিন্তু হিন্দল এইটা তুমি আমাদের জানাও যে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন, তাতে সিআইডি সন্তুষ্ট হলো কি?
একেবারে দেখো, সিআইডি যেসব প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চেয়েছে সেই সব প্রশ্নের উত্তর অনেকগুলোই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়েও গিয়েছেন। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে ব্যক্তি জনৈক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজকে তলব করেছিল, তার মধ্যে সেই ব্যক্তি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে ভোটের সময় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে নিয়ে বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে বোঝানো হবে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক প্রকার হুঁশিয়ারি, হুমকি সেই ধরনের মন্তব্য থেকে কিন্তু উঠে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে সেই জনৈক ব্যক্তি স্পষ্টত অভিযোগ করেন বিধাননগর সাইবার ক্রাইম পিএসে, যে তার বিরুদ্ধে অভিযোগ তিনি দায়ের করেন। পরবর্তী ক্ষেত্রে সিআইডি এই তদন্তভার নেয় এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে কিন্তু মূলত অভিযোগ উঠে আসে যে কাকে আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন কিনা, এবং এই উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, তেমনও একটা সম্ভাবনা ছিল। সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করে দেখা হোক, বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসছে, সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত সিআইডি তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। বেশ কিছু উত্তর তারা পেয়েছেন, বেশ কিছু উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে অধরা, তেমনটাই কিন্তু সিআইডি সূত্রে খবর। হিন্দুল এবং পার্থ, তোমাদের দুজনকে ধন্যবাদ। এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে রাখলাম, আর এবার দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে বের করার জন্য, থানা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য একেবারে হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, আর তারপর একেবারে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশের। মুহূর্তের মধ্যে ছবিটা কিভাবে বদলে গেল এইখানে রাখবো আপনাদের সামনে, দেখুন। দেখতে পাচ্ছেন একদিকে যখন ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফে করা হচ্ছিল, তখন একেবারে হাফ প্যান্ট পরে কান ধরে হাত জোড় করে কার্যত ক্ষমা চাওয়ার ভঙ্গিতে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছিল জাহাঙ্গীর খানকে। আর সেই জাহাঙ্গীরের অনুগামীরা তারা এই জাহাঙ্গীর খানকে থানা থেকে ছিনিয়ে নেবার তারা চেষ্টা করেছিল, এই পরিকল্পনা করে তারা হামলা পর্যন্ত চালায়। আর তখনই অ্যাকশনে নামে লাঠিচার্জ করে মুহূর্তের মধ্যে সেই ভিড় ছত্রভঙ্গ করে দিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ফলে সেই সময় ছবিটা ঠিক কিরকম ছিল আমি জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন। পার্থ, দেখো, জাহাঙ্গীর খান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ফলতা থানার মামলাতে, এবং ফলতা থানার তাকে রাখা হয়েছে, এবং ফলতা থানা এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে পুনর্নির্মাণ করতে যাচ্ছিলেন তখন দেখা যাচ্ছিল একবারে হাফ প্যান্ট করে জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাঙ্গীর খান কে দেখে এলাকার লোকজন যখন সামনে চলে আসে, জাহাঙ্গীর খানকে দেখা যায় একেবারে কান ধরে ক্ষমা চাইতে। এবং সেই জাহাঙ্গীর খানের অনুগামীরা যারা রয়েছেন গতকালকের থেকে দেখা যায় ফলতা এলাকায় পরিস্থিতি একটা উত্তেজনাপূর্ণ হতে শুরু করে। জাহাঙ্গীর যেমন পুলিশ সূত্রে দাবি যে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে এসে গতকালকের থেকে যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো একটা শুরু হচ্ছিল, জাহাঙ্গীরকে ছাড়তে হবে, জাহাঙ্গীরকে কেন নিয়ে বেরোনো হচ্ছে, এরকম বিষয় অনেকগুলো বিষয় উল্লেখ করে আজকে একেবারে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে যেমনটা পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা হয়, এমনকি মিছিল করে থানার উদ্দেশ্যে তারা রওনা হতে শুরু করে। এবং পুলিশ এক্ষেত্রে মনে করে যে জাহাঙ্গীর খান যেহেতু থানার মধ্যে রয়েছে, তাহলে এনারা এসে কিন্তু থানার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে, জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে বলে তারা জানতে পারেন। এবং যখন থানার কাছাকাছি ফলতা থানার কাছাকাছি জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে মিছিল এসে পৌঁছায়, তখনই কিন্তু বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশের ফলতা থানার বাহিনী পাশাপাশি একটা কেন্দ্রীয় বাহিনী যখনই অ্যাক্টিভ হয় দেখা যায় যে পালানোর তারা পথ পায় না, একেবারে কেউ পুকুরে ঝাঁপ মারে, কেউ বা হচ্ছে পালাতে শুরু করে, সাঁতার কেটে লোকে পালাতে শুরু করে। সেই সময় একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। আমি বলছি এই ছবিটাই কিন্তু স্পষ্ট এটা বোঝাবার জন্য যে জাহাঙ্গীরের সময় সেখানে অর্থাৎ এই ফলতা এবং আশপাশের এলাকায় কোনো আইনের শাসন ছিল না, জাহাঙ্গীরের শাসন ছিল। নইলে কল্পনা করুন যে জাহাঙ্গীরকে ছাড়াবার জন্য জাহাঙ্গীরের স্ত্রী পুরো এলাকার লোকজনকে জড়ো করলেন, পথ অবরোধ করা হলো, তারপর একেবারে থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের পর্যন্ত চেষ্টা হয়েছে। মানে আমি বলছি শীর্ষেন্দুদা ক্ষমতা গেছে, রাজপাট গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার অনুগামীদের দাপট এখনো সমানভাবে রয়ে গিয়েছে। একদমই তাই। সরকারি জায়গাতে থানাতে কোনো একজন আসামি আছেন, সেই জায়গাতে দলবদ্ধভাবে গিয়ে তাকে ছিনিয়ে নিয়ে আসা কিংবা রাস্তা অবরোধ করা, আজকে শান্তি শৃঙ্খলা কে তাকে উদ্দেশ্য করে, সেগুলো কিন্তু ফৌজদারি অপরাধ
অপরাধটা এমন জায়গায় গেছে যে বিএনএসের 189 এবং বিএনএসের 190 ধারায় তাদের 5 বছর থেকে 5 মাস থেকে 5 বছরের জেল। এটা এটা কি হচ্ছে কি? আজকে অপরাধ যিনি করেছেন তাকে শাস্তিমূলকভাবে তাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, থানায় গ্রেপ্তার করা হয়েছে। তার তো একটা নিয়ম আছে, সে কোর্টে গিয়ে তার জামিন চাইবেন। এটা কি মগের মুল্লুক নাকি যে যা করবেন তাই আজকে গিয়ে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসবেন? এরকমভাবে রাজ্য চলবে? এটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষের যে এইভাবে আইন শৃঙ্খলা ভাঙা যায় না, আইন হাতে তুলে নেওয়া যায় না, সেটা বারবার ভাবতে হবে। আজকে মানুষ শান্তি শৃঙ্খলভাবে থাকবে, সেই জন্যই সরকারের যেমন বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তেমনি সরকারেরও জায়গা আছে। সরকার সেইভাবে চলবে। একেবারে আইন ভাঙার চেষ্টা হলে কি করতে পারে প্রশাসন এবং সরকার, সেটা তো স্পষ্ট হয়ে গেল। আমি শুধু স্বপনদার কাছে যাওয়ার আগে দুটো ছবি পাশাপাশি ভাবার জন্য দর্শকদের বলবো। যখন শেখ শাহজাহানের বাড়িতে এই রেশন কেলেঙ্কারি মামলায় ইডি গেছিল, আপনাদের মনে আছে যে একেবারে ইডি আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীদের রক্তাক্ত করে দিয়েছিল শেখ শাহজাহান বাহিনী। আজকে জাহাঙ্গীর বাহিনী তারা যখন এসে থানা থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা করলো মুহূর্তের মধ্যে। এইটা হচ্ছে উর্দির প্রতি যদি সম্মান না থাকে, উর্দিকে যদি একেবারে নিজেদের দলীয় কর্মী এবং দাস বলে এতদিন ধরে যারা মনে করে এসেছে, তারা কল্পনা করতে পারেনি, সম্বন্ধে আপনি মানবেন যে উর্দি আসলে তাদের প্রতি অসম্মান হলে এই ধরনের ছবি দেখতে হয়। ফ্রি হ্যান্ড দেওয়া হলে কি হয় দেখা যাচ্ছে। দেখো, উর্দির কথা যদি বলো, যেখানে ভবানীপুর থানাতে স্বয়ং মুখ্যমন্ত্রী আসামি ছাড়াতে পৌঁছে গেছেন এবং তিনি ছাড়িয়েই নিয়ে গেছিলেন। আর আলিপুর থানাতে পুলিশকে টেবিলের তলায় ঢুকতে হয়েছিল তৃণমূলের বিক্ষোভের সামনে। পরিস্থিতি যে পাল্টে গেছে, সরকার যে বদলে গেছে, এই মানুষগুলো বোধহয় বুঝে উঠতে পারেনি। আমাদের মন্ত্রী, আপনারা জানেন, জগন্নাথ চট্টোপাধ্যায় একটা স্যাঁটা বলে একটা শব্দ উচ্চারণের পর খুব বিতর্ক হয়েছে। সেঁটিয়ে বৃন্দাবন বলে একটা কথা আছে, তো আজকে সেঁটিয়ে কীভাবে বৃন্দাবন পাঠাতে হয় ওই লোকগুলো বুঝতে পেরেছে যে সরকার বদলে গেছে। আর যে সরকার এসছে এমন সেঁটানো শুরু করবে যে পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। এরা তো শুধু পুকুর পেয়েছে, আর একটু দূরে গেলে গঙ্গা পেত, সবাইকে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওদেরকে উদ্ধার পেতে হতো। বা খবরদার, একটা জিনিস আমরা সাবধান করে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আর এই সরকারের বিরুদ্ধে যদি কোনো আসামিকে ছিনতাই করবার কোনো ধরনের প্রচেষ্টা করেন, যে ধরনের পাবলিক হোক, আর যে দুর্বৃত্তই হোক, আর যে উন্মুক্ত জনতা হোক, তাদের জন্য যথাযথ ব্যবস্থা পুলিশ করবে। কারণ এই পুলিশ উর্দিধারী পুলিশ, তৃণমূলের নয়। এই পুলিশ জনগণের সরকারের পুলিশ। এই পুলিশ জানে কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয়, কিভাবে এদেরকে ঠান্ডা করতে হয়, কিভাবে এদেরকে সাঁটাতে হয়। এই একটা কথা বারবার বলছি, কিভাবে এদেরকে সাঁটাতে হয়। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে পাক সার্কাসের ঘটনা যেদিন ঘটলো এবং কয়েকজন পুলিশ কর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হলেন, পরদিনই তাদের দেখতে মুখ্যমন্ত্রী গেছিলেন। ওইখানে বার্তাটা স্পষ্ট হয়েছিল যে পুলিশের গায়ে যদি আঘাত পড়ে, হাত পড়ে, একটাকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। এইটা কিন্তু স্পষ্ট। কিন্তু আমি বলছি, এইটা আমার কাছে রহস্য, জানেন তো, যার উত্তরটা দেবনারায়ণ সরকার দিতে পারবেন কিনা আমি জানি না। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, যার জন্য পুলিশ হাজতে এই মুহূর্তে রয়েছেন, এই জাহাঙ্গীর বাহিনীদের এই গুন্ডামি আপনাদের সামনে তুলে ধরলাম, সিসি ফুটেজে স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত দল তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? কোনো পদক্ষেপ কেন নেই? তৃণমূলের কিছু ভাঙতে ভাঙতে চুরমার হয়ে গেছে, বেরোবে কী করে? সবই তো বিজেপি প্রায় নিয়েই নিয়েছে। আমার বক্তব্য একটা কথা, যেটা কথাটা বলা ছিল, যেটা আমি আগেও বলেছি একদিন, রং ডাজ নট সিজ টু বি রং। অন্যায়টা নিঃশেষ না হওয়াটাই অন্যায়। দি মেজরিটি শেয়ার ইন ইট, মানে অধিকাংশের স্বার্থ জড়িত। যাতে অন্যায় যদি থাকে, অধিকাংশ স্বার্থ বিঘ্ন কার্যকরী হয় না। সুতরাং খুব কম লোকে এই অন্যায়টা করার চেষ্টা করছে। সুতরাং যে কথা স্বপনবাবু বলেছে, তার জন্য শক্ত হাতে প্রশাসনকে নিতে হবে। অতীত হোক, যা হোক, এইভাবে অন্যায় হবে না। আসো আইনের পথে, তুমি যা করার করো, কিন্তু এইভাবে মবটাকে কোনোদিন উচিত না। আগেও বলেছি, এখনো বলছি। না, আপনার কি করা উচিত? থানায় হামলা চালানোর চেষ্টা কি করা উচিত? আমি বলছি পুলিশের কি করা উচিত? এইভাবে মব ডিসপার্স করা উচিত হয়নি। জন্য যা করার তা ঠিকই করেছে, এবং যারা যারা এর পিছনে
অন্ধনদাতা মানে মদতদাতা তাদের বিরুদ্ধে অ্যাকশন, প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া উচিত। আমি শুধু এইটা মনে করিয়ে দিচ্ছি দর্শকদের, এই পুলিশ যে পুলিশকে আজকে একেবারে ফ্রি হ্যান্ডে অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে, রবীন্দ্রবাবু আপনার মনে থাকবে এই পুলিশ কার্যত হাত গুটিয়ে বসেছিল যখন এর আগে 2021-এর পরবর্তী সময় আমরা দর্শকদের দেখিয়েছি পুনর্নির্বাচনের সময় তারা অভিযোগ করছেন যে দোকানে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, তোলাবাজি, প্রাণে মেরে দেওয়ার হুমকি, তারপরেও কিন্তু পুলিশ কার্যত হাত গুটিয়েছিল। সেই পুলিশ আজকে মুহূর্তের মধ্যে অ্যাকশন নিচ্ছে। এটা তো হবেই। 2024-এর জানুয়ারি মাসে শাহজাহানকে ইডি অফিসাররা গ্রেপ্তার করলেন, তারপরে একটা বিরাট মব এইরকমই, সেখানে পুলিশ ছিল, তাদেরকে খবর পাঠানো হয়েছিল, তারা কেউ এলো না। তার কাছ থেকে এমনভাবে গোটা জায়গাটাকে ঘিরে দিল এবং মারধর করলো, ইডি অফিসারের নাক ফাটলো, মাথা ফাটলো, তারা শাহজাহান পালিয়ে গেল এবং তারপরে দীর্ঘদিন আত্মগোপন করে থাকলো। জাহাঙ্গীরের বাড়িতে একটা বিরাট পুলিশ থানা বসানো ছিল, ব্যারাক তৈরি হয়েছিল একেবারে পার্টি অফিসের উপরে, দীর্ঘদিন ধরে সেই ব্যারাক ছিল, দীর্ঘদিন ধরে একটা ব্যারাক তৈরি করা হয়েছিল এবং তাকে প্রোটেকশন দেওয়া হতো। তাহলে জেড সিকিউরিটির প্রোটেকশন সে ওই অঞ্চলে পেত এই জাহাঙ্গীর। সুতরাং সে ভুলে গেছে, মানে যদি এই ঘটনাটা তৃণমূল আমলে করতো তাহলে ঠিক এইখান থেকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে যেত, পুলিশের কিচ্ছু করার থাকতে পারতো না। তার মানে এই ঘটনাটা এত সরল করবেন না। না, তৃণমূল আমলে কি হয়েছে আমরা দেখেছি, শুধু বারবার বলতে ইডির সময় কি হয়েছে আমরা দেখেছি। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, বোমার আঘাতে পুলিশ কর্মীর মৃত্যু কোন আমলে হয়েছে, ফাইলের নিচে পুলিশ আড়াল করছে তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, সেটা কোন আমলে হয়েছে। পুলিশকে কাঁদতে দেখেছি আমরা বীরভূমে, এটা কোন আমলে হয়েছে। দেবনারায়ণ সরকারের স্মৃতি দুর্বল হতে পারে, কিন্তু আমাদের স্মৃতি দুর্বল নয়, আর্কাইভ অত্যন্ত স্ট্রং, বললে আমি পরপর ছবিগুলো দর্শকদের সামনে রাখতে পারি। কিন্তু আমি এইখানে এক রত্নের ছবি দেখলাম, এবার আরেক রত্নের ছবি আপনাদের সামনে রাখি। ভাঙড় বিস্ফোরণ মামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ এবং সেখানে একেবারে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট জমা দিল এনআইএ। 5ই জুন আপনারা জানেন যে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছিল শওকত মোল্লাকে, এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে আমরা দেখছি। একদিকে এনআইএর আধিকারিকরা তখন দেখা যাচ্ছে ডিম ছোড়া হচ্ছে, শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে আমরা দেখছি। একদিকে এনআইএর আধিকারিকরা আমি শুধু প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে দেবনারায়ণদাকে মনে করিয়ে দেবো, এই যে আগের সরকারের কথা বলছিলেন না, এইগুলো সব হচ্ছে পুরনো পাপ, এইগুলোর পাপগুলো সব আগের সরকারের আমলে হয়েছে। প্রদীপ চট্টোপাধ্যায় পাপ তো দেখা যাবে, এক মাসে তো নয়। প্রদীপ চট্টোপাধ্যায় দেখুন, গত 15 বছরে মুখ্যমন্ত্রী মানে ছায়ায় পুলিশ মন্ত্রী হারিয়ে গেছিলেন। পুলিশ মন্ত্রীর কাজটা কি? পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা যাতে পুলিশ ঠিকমতো রক্ষা করে, সেই জায়গায় আমরা দেখেছিলাম যে দলীয় স্বার্থ যাতে পুলিশ রক্ষা করে তৃণমূল কংগ্রেসের, সেই জন্য হচ্ছে গিয়ে বার্তা দেওয়া হতো। আমরা দেখেছি বোমা শিল্পীকে জেড ক্যাটাগরি সিকিউরিটি না, এই যে বোমা শিল্পী হিসেবে স্বীকৃতি কে দিয়েছিল? বোমা শিল্পী হিসাবে এনাকে স্বীকৃতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যে বিস্ফোরণ কাণ্ডে তার যোগ থাকবে এটা স্বাভাবিক। আজকে এনাকে এনার যে মানে একে যে বডিগার্ড, মুখ্যমন্ত্রী তার বডিগার্ড সরে গেলেও তাকে বডিগার্ড যাতে তার থাকে সেটা বলেছিল। অর্থাৎ কতটা কাছে আমার নিরাপত্তা তুলে নিয়ে ওর নিরাপত্তা সুনিশ্চিত করব, একদম সাধারণ মানুষের নিরাপত্তার কোনো গুরুত্ব ছিল না। সাধারণ মানুষের নিরাপত্তার কোনো গুরুত্ব নেই, এনাদের গুরুত্ব আছে, যারা বোম বাঁধবে, যারা মানুষের ওপরে এই ধরনের অত্যাচার করবে। আজকে এই শওকত মোল্লাদের জন্য তৃণমূল কংগ্রেসের যে বারবারন্ত এবং মানুষের ওপরে যে অত্যাচার, সেটা তো আজকে একদম দিনের আলোর মতো একটু আগের ঘটনাতেও পরিষ্কার, যে যেভাবে থানায় চলে এসে আজকের দিনেও যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই সেখানেও কি করে এই শক্তি পাচ্ছে। এবং আপনাদের মনে থাকবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন ভাঙড়ে যখন এই জাহাঙ্গীর খান উইথড্র করলো, তখন তাকে বলেছিল যে দল থেকে এক্সপেল করার। আমি তখন এই চ্যানেলে বসে বলেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্সপেল হয়ে যাবে, জাহাঙ্গীর খান এক্সপেল হবে না। আজ অবধি তৃণমূল কংগ্রেস তার সঙ্গ ত্যাগ করেনি। ফলে তৃণমূল কংগ্রেস এই যে ঘটনা একটা নিন্দা করেছে, বা একটা প্রশংসাসূচক বক্তব্য রেখেছে যে হ্যাঁ পুলিশ ভালো কাজ করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখনো তারা চায় যে এরকম ধরনের মব
ওর- এই ধরনের ওর মব কথাকে জড়ো- সম্মতি দেয়নি। এই ধরনের মব পুলিশকে Recognize অ্যাটাক করেনি। না না তৃণমূল আরে কংগ্রেস একটা বলেনি যে প্রশংসা করেনি। অনুব্রত মণ্ডল এখনো আমার প্রশংসা বড় করেনি নিজের তৃণমূল বক্তব্য। কংগ্রেস। পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর অনুব্রত আমি মণ্ডলকে বলছি কিছু করেছে? যারা আসলে সমাজের আপদ হওয়ার কথা তারা যদি তৃণমূল কংগ্রেসের সম্পদ হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এই তো পরপর ছবিগুলো থেকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এর সঙ্গে আরেকটা ছবি আপনাদের সামনে রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে যখন তোলা হচ্ছে তখন তাকে উদ্দেশ্য করে উড়ে এলো ডিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।